যে কোনো যুদ্ধ কি হঠাৎ করেই শুরু হয়, নাকি তার আগে চলে এক অদৃশ্য দৌড়, ফোন কল, গোপন বৈঠক আর কূটনৈতিক বার্তার আদান প্রদান? এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ঠিক সেই অদৃশ্য উত্তাপই ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠেছে। একেবারে যুদ্ধের ঠিক আগের মুহূর্তে যেমন ব্যস্ততা তৈরি হয়, যেখানে প্রতিটি দেশ নিজের অবস্থান শক্ত করে, প্রতিটি নেতা শেষবারের মতো কথা বলে, ঠিক তেমনি একটি বিরতির পর আবারও সেই পরিস্থিতি ফিরে এসেছে। আর এই প্রেক্ষাপটেই দেখা যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একদিনের মধ্যেই 6টি গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনালাপ করেছেন। অর্থাৎ যার যার অবস্থান থেকে কূটনৈতিক তৎপরতা এখন স্পষ্টভাবে বাড়ানো হচ্ছে। এটি কোনো সাধারণ যোগাযোগ নয়, এটি এক ধরনের ড্যামেজ কন্ট্রোল, যেখানে যুদ্ধ ঠেকানোই প্রধান লক্ষ্য, কিন্তু প্রস্তুতি রাখা হচ্ছে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য। এদিকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। সিনেটে যুদ্ধ থামানোর প্রস্তাবটি পাশ হয়নি। এর মানে দাঁড়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের হাতে সামরিক পদক্ষেপ নেওয়ার পথ কার্যত খোলা রাখা হয়েছে। অর্থাৎ কূটনীতি চললেও যুদ্ধের দরজাটা কিন্তু বন্ধ হয়নি, বরং খোলা রেখেই আলোচনা চলছে। একই সময়ে ইসরায়েলও বসে নেই। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই সংলাপগুলো ইঙ্গিত দেয় একটি সমন্বিত অবস্থান তৈরি হচ্ছে, যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একই কৌশলে এগোতে পারে। কিন্তু শুধু এক পক্ষ নয়, ইরানও সমানভাবে সক্রিয়। ইতিমধ্যে তারা রাশিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। সেখানে রাশিয়া আশ্বাস দিয়েছে যে কোনো পরিস্থিতিতে তারা ইরানের পাশে থাকবে। এই প্রতিশ্রুতি শুধু কূটনৈতিক নয়, এর পেছনে রয়েছে সামরিক ও কৌশলগত গুরুত্ব। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শুক্রবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন। এই আলোচনাগুলো ছিল খুবই লক্ষ্যভিত্তিক। এই সময় তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া সম্ভাব্য আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে ইরানের অবস্থান তুলে ধরেন। পাশাপাশি তিনি জানান তেহরান কী ধরনের কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে এবং কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এর আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। ইরানের একটি কূটনৈতিক সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে, ইরান সরকার পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি নতুন প্রস্তাব দিয়েছে। এখানেই খেলাটা একটু ঘুরে যায়, কারণ এতদিন যুক্তরাষ্ট্র একটি কঠোর অবস্থানে ছিল। তারা বলছিল প্রথমে ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে আসতে হবে, তারপরেই অর্থনৈতিক অবরোধ বা নৌ অবরোধ শিথিল করা হবে। এই অবস্থান ছিল অনেকটাই অনড়, কিন্তু এখন মনে হচ্ছে ইরান সেই অচলাবস্থা ভাঙার জন্য একটি সফট বা তুলনামূলক নমনীয় প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি এখনও প্রকাশ্যে আসেনি, কোনো গণমাধ্যমে এর বিস্তারিত নেই। তবে বিশ্লেষকদের ধারণা এটি এমন একটি প্রস্তাব যা যুক্তরাষ্ট্র অন্তত বিবেচনা করতে পারে। এই কারণেই ইরান শুধু একটি দেশের সঙ্গে নয়, একাধিক দেশের সঙ্গে একযোগে যোগাযোগ করছে। তুরস্ক ও মিশরের সঙ্গে কথা বলার মাধ্যমে তারা আঞ্চলিক প্রভাবশালী শক্তিগুলোর সমর্থন চাইছে। কাতার ও সৌদি আরবের মতো দেশ, যারা ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ, তাদের কাছেও বার্তা পৌঁছে দিচ্ছে। এমনকি ইরাক ও আজারবাইজানের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, যাতে পুরো অঞ্চলে একটি কূটনৈতিক সমর্থনের নেটওয়ার্ক তৈরি হয়। এর মানে খুব পরিষ্কার, ইরান চাচ্ছে তার অবস্থানকে শুধু শক্তিশালী নয়, গ্রহণযোগ্য হিসেবেও তুলে ধরতে। তারা বলতে চাচ্ছে আমরা সমাধান চাই, আমরা আলোচনা চাই এবং আমরা একটি বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছি। এই কূটনৈতিক প্রচেষ্টার পেছনে একটি বড় লক্ষ্য রয়েছে, তা হলো এই দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরি করা, যাতে তারা ওয়াশিংটনকে বলে ইরানের প্রস্তাবটি যুক্তিসঙ্গত, এটি বিবেচনা করা উচিত। এই প্রক্রিয়াটিকে বলা যায় ডিপ্লোম্যাটিক লবিং, যেখানে সরাসরি প্রতিপক্ষকে নয় বরং তার মিত্রদের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করা হয়। আর এখানে দেখা যায় কয়েক ঘন্টার মধ্যে 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলা কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত কৌশল। কিন্তু প্রশ্নটা এখনও রয়ে যায়, এই সব কিছুর পরও কি যুদ্ধ এড়ানো সম্ভব? কারণ ইতিহাস বলছে অনেক সময় সবচেয়ে বেশি আলোচনা হয় যুদ্ধের ঠিক আগে। ইরানের দৃষ্টিভঙ্গিও খুব স্পষ্ট, তারা মনে করে আলোচনার এই সময়টাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো মুহূর্তে হঠাৎ করেই হামলা শুরু হতে পারে। এই কারণে ইরান শুধু কূটনীতি নয়, সামরিক প্রস্তুতিও জোরদার করে রেখেছে। তাদের বার্তা পরিষ্কার, আমরা আলোচনায় আছি কিন্তু প্রস্তুতিও আছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব থেকেও একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। তারা জানিয়েছে পরমাণু কর্মসূচি থেকে ইরান কখনোই সম্পূর্ণ সরে আসবে না। হ্যাঁ, এটি সাময়িকভাবে স্থগিত থাকতে পারে, কয়েক বছরের জন্য সীমিত রাখা যেতে পারে, যৌথ পর্যবেক্ষণের আওতায় আনা যেতে পারে, কিন্তু পুরোপুরি বন্ধ করা হবে না। এই অবস্থানটি ইরানের জন্য একটি রেড লাইন, অর্থাৎ আলোচনার সুযোগ আছে, সমঝোতার সুযোগ আছে, কিন্তু কিছু সীমা অতিক্রম করা যাবে না। সব মিলিয়ে এখন যে চিত্রটি সামনে আসছে তা খুবই জটিল এবং সংবেদনশীল। একদিকে দ্রুতগতির কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে সমান্তরাল সামরিক প্রস্তুতি।
এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য। এখন যদি এই নতুন প্রস্তাবটি গুরুত্ব পায়, যদি আঞ্চলিক দেশগুলো একসঙ্গে একটি কূটনৈতিক উদ্যোগ নেয়, তাহলে হয়তো যুদ্ধ এড়ানো সম্ভব। কিন্তু যদি এই প্রচেষ্টা উপেক্ষা করা হয়, যদি আলোচনার পথ বন্ধ হয়ে যায়, তাহলে যে সংঘাত সামনে আসতে পারে তার পরিণতি হবে ভয়াবহ। কারণ এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে, এমনকি বৈশ্বিক পর্যায়েও এর প্রভাব পড়তে পারে। এখন প্রশ্ন একটাই, শেষ মুহূর্তের এই কূটনৈতিক দৌড় কি সত্যি শান্তির পথ খুলে দেবে, নাকি এটি শুধু আরেকটি ঝড়ের আগে নীরবতা? উত্তরটা এখনো অজানা, কিন্তু সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। কানিজ ফাতেমা সোমা, আন্তর্জাতিক ডেস্ক, জিরো টিভি।